প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রথম কার্যকরী পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। তবে এই সদস্য পদ নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন ভিপি নুরুল হক নুরু। ডাকসুর সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে বেলা 11টায় ডাকসু ভবনে এই সভা শুরু হয়ে দুপুর 1:30টায় শেষ হয়। সভার শুরুতেই ডাকসুর দায়িত্ব নেন ভিপি নুরুল হক নুরু সহ নির্বাচিত 25 প্রতিনিধি। একইভাবে বিশ্ববিদ্যালয়ের 18টি আবাসিক হল সংসদে নির্বাচিতরাও আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এর মধ্য দিয়ে ডাকসুর 1 বছরের মেয়াদ শুরু হলো। সভা শেষে উপাচার্য জানান, ভিপি জিএস সহ সকল সম্পাদক তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে বিশ্ববিদ্যালয়কে সহায়তা করবে। সকল সমস্যা চিহ্নিত করে ডাকসু নেতৃবৃন্দ প্রশাসনকে জানাবে এবং বিশ্ববিদ্যালয় তার সমাধানে এগিয়ে আসবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সম্মাননা প্রদান সেই বিষয়টি প্রস্তাবনাটি এসছে। প্রস্তাবনাটা ধন্যবাদের সাথে গ্রহণ করা হলো এই অর্থে যে এটি একেবারেই আনুষ্ঠানিকভাবে আমরা এজেন্ডা দিয়ে পরবর্তী সভায় নিয়ে এসে পরে গঠনতন্ত্র দেখে আমরা এই কাজটি, এই মহৎ উদ্যোগটি গ্রহণ করব। এই নির্বাচনটি সকলের কাছে সার্বজনীনভাবে গ্রহণযোগ্য হয়নি এবং আমাদের কাছে মনে হয়েছে যেহেতু শিক্ষার্থীদের বড় একটি অংশ এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ হিসেবে চিহ্নিত করেছে। আপনারা জানেন 8 জন নিরপেক্ষ শিক্ষক যারা পর্যবেক্ষণ করেছে তারাও এই প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে এই নির্বাচন পুনরায় চেয়েছে। সুতরাং সেগুলো বিতর্কিত নির্বাচনে আমরা চাই না মাননীয় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য ঘোষণা করা হোক। ডাকসুর প্রথম কার্যকরী সভা ও হল সংসদের কার্যকরী সভার খবর জানাতে আমাদের দুই সহকর্মী এখন যোগ দিচ্ছেন। প্রথমেই যেতে চাই সহকর্মী বুলবুল রেজার কাছে। বুলবুল রেজা রয়েছে ডাকসুর সামনে। বুলবুল, আপনার কাছে সবশেষ কি খবর রয়েছে? ভিপি জিএস, উপাচার্য সবাই কথা বলেছেন, তারা কি বলছেন? রেদওয়ান, দীর্ঘ 2.5 ঘন্টা পর শেষ হয়েছে ডাকসুর প্রথম কার্যকরী সভাটি। সকাল 11টায় শুরু হয়েছিল ডাকসু ভবনের 2য় তলায় এবং বেলা 1:30টার দিকে কিন্তু সেই সভাটি শেষ হয় এবং সভা শেষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য যিনি ডাকসুর সভাপতি এবং ডাকসুর সাধারণ সম্পাদক জিএস, এজিএস, ভিপি সহ সব নেতৃবৃন্দ বেরিয়ে আসেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে কিন্তু তারা কথা বলেন, অর্থাৎ কোন কোন বিষয়গুলো নিয়ে তারা এই আজকের যে প্রথম কার্যকরী সভা সেখানে আলোচনা হয়েছে, কোনো সিদ্ধান্তে এসেছেন কিনা। তো প্রথমেই মাননীয় উপাচার্য মহোদয় আমাদেরকে যেমনটি জানিয়েছেন, আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে বেশ কিছু বিষয়ে তারা আসলে কথা বলেছেন, প্যানেলের যারা সদস্য রয়েছেন তাদের সাথে পরিচিত হয়েছেন এবং একটি বিষয় সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য পদ দেওয়ার একটি প্রস্তাব গৃহীত হয়েছে এবং সেটি সর্বসম্মতিক্রমে, অর্থাৎ একজন বাদে ডাকসুর যিনি নবনির্বাচিত ভিপি রয়েছেন নুরুল হক নূর, তিনি বিরোধিতা করেছেন একমাত্র, আর বাকি যারা 24 জন সদস্য রয়েছেন তারা কিন্তু এর পক্ষে মতামত দিয়েছেন এবং প্রস্তাবটি গৃহীত হয়েছে। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে যে এই জিনিসটি তারা আনুষ্ঠানিকভাবে আসলে গ্রহণ করতে চান, আনুষ্ঠানিকভাবে একটি অনুষ্ঠান করার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়টি তারা অবহিত করতে চান। আর অন্যদিকে যিনি ভিপি আছেন তার সাথে আমরা কথা বলেছি, নুরুল হক নুরু, তিনি কেন বিরোধিতা করেছেন। তিনি বারবার একটি কথা বলছেন যে এই প্রশ্ন বিদ্ধ নির্বাচন, বিতর্কিত নির্বাচন, এই নির্বাচনে তারা সে কোনো মতেই চান না যে মাননীয় প্রধানমন্ত্রী ডাকসুর আজীবন সদস্য পদটি গ্রহণ করুক। এটি হচ্ছে তার নিজস্ব অভিযোগ। আর অন্যদিকে সাধারণ সম্পাদক যিনি রয়েছেন জিএস অর্থাৎ গোলাম রাব্বানি, তিনিও কথা বলেছেন আমাদের সাথে। তিনি জানিয়েছেন যে তার প্যানেলের অর্থাৎ নুরুল হক নুরুর যে প্যানেল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, সেই প্যানেলের যিনি সমাজসেবা সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন আক্তার হোসেন, তিনিও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে ডাকসুর আজীবন সদস্য পদে নির্বাচিত করার জন্য তার পক্ষে তিনিও ভোটটি দিয়েছেন। অর্থাৎ একমাত্র ভিপি বাদে অন্য সবাই দিয়েছেন এবং যেহেতু 25 জন মেম্বার 24 জনই এক পক্ষে গিয়েছে, সেহেতু এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো এখন পর্যন্ত আসলে এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ খবরাখবর। রেদওয়ান, বুলবুল, নিশ্চয়ই আপনি সেখানে থাকুন, সংবাদ সংগ্রহ করতে থাকুন। পরবর্তীতে নিশ্চয়ই আবারও আমরা ফিরবো আপনার কাছে। আমরা একটু জানতে চাই হল সংসদের খবরাখবর। সেখানে হল সংসদের কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে আজ। সূর্য সেন হলের সামনে রয়েছেন সহকর্মী শাহনাজ রুমা। রুমা, আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে আমাদের জানাবেন।
ধন্যবাদ রেদওয়ান। হল সংসদের যে আজকে প্রথম কার্যনির্বাহী যে কমিটির যে বৈঠক সেটি আসলে বেলা 11টায় নির্ধারিত থাকলেও আমরা 4টি হলে এখন পর্যন্ত ঘুরেছি এবং 4টি হলে আমরা দেখেছি যে এক একটি হলে এক এক সময় হচ্ছে, কিন্তু সবচেয়ে ইতিবাচক যে জিনিসটি সেটি হচ্ছে যে প্রত্যেকটি হলেই কিন্তু আমরা দেখেছি যে যারা স্বতন্ত্র প্রার্থী আছেন, যারা ক্ষমতাসীন দল ছাত্রলীগের প্যানেলে যারা জিতেছেন, যারা স্বতন্ত্রভাবে জিতেছেন কিংবা যারা অন্যান্য দলের আছেন, সবাই কিন্তু সেই হল সংসদের আজকে যে বৈঠক সেই বৈঠকে অংশ নিয়েছেন। আমি রোকেয়া হলের কথা ধরে একটু শুরু করি, কারণ সেই হলটিতে বেলা 11টায় ঠিক নির্ধারিত সময় আসলে জাতির জনক বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি সেখানে শ্রদ্ধা জানানোর পর থেকে আসলে শুরু হয়েছে সেই কার্যক্রম। এবং আমরা দেখেছি, আপনি জানেন যে রোকেয়া হলে 10টি পদে ছাত্রলীগের যে প্যানেল সমর্থিত যে প্যানেল তারা বিজয়ী হয়েছে এবং বাকি 3টি পদে স্বতন্ত্র প্রার্থী। আমরা দেখেছি সবাই সেই হল সংসদ নির্বাচনের যে কার্যনির্বাহী কমিটির যে বৈঠক সেখানে উপস্থিত আছেন এবং সব প্রার্থী আসলে যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেকেই কিন্তু তাদের বক্তব্য তুলে ধরেছেন এবং তারা কি কি করতে চাচ্ছেন, তাদের কি কি কর্মপরিকল্পনা সেটি যিনি প্রাধ্যক্ষ, যিনি ক্ষমতা বলে এখন হলের সভাপতি নির্বাচিত হয়েছেন তার কাছে তুলে ধরছেন এবং সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই কথা এরপরে শামসুন্নার হলে আমরা দেখেছি সেখানেও ঠিক 12টা নাগাদ তাদের যে কমিটির বৈঠক সেটি শুরু হয়েছে এবং আপনি জানেন যে শামসুন্নার যে হল সেই হলে স্বতন্ত্র প্রার্থী জিতেছে 10টি পদে এবং বাকি 8টি পদে এবং বাকি 5টি পদে জিতেছে অন্যান্য যেসব সমর্থিত দল সমর্থিত যেসব প্যানেলগুলো আছে সেগুলো থেকে। ফলে সেই হলেও আমরা দেখেছি যে স্বতন্ত্র প্রার্থীদের যে বিজয়ী যারা হয়েছে বা নবনির্বাচিত যারা হয়েছে তারাও কিন্তু হলের যে প্রাধ্যক্ষ আছে, সভাপতি যিনি আছেন তার সঙ্গে মিলে একসঙ্গে সে বৈঠক করছেন। এরপর আমরা জগন্নাথ হলেও একই অবস্থা দেখেছি, যদিও সেখানে ছাত্রদল সমর্থিত যে প্যানেল আছে তারাই বিজয়ী হয়েছে, পূর্ণাঙ্গ প্যানেলই আসলে ছাত্র দলের। আমরা এখন আছি সূর্য সেন হলে, এখানে ঠিক 2টোর সময় সেই বৈঠকটি শেষ হলো হল সংসদের যে বৈঠক। সেখানেও আমরা দেখলাম যে স্বতন্ত্র প্রার্থী যারা আছেন, যারা ছাত্রলীগের প্যানেল থেকে যারা জিতেছেন বা অন্যান্য দল থেকে যারা জিতেছেন সবাই আসলে একসঙ্গে হয়ে আজকে এই কার্যনির্বাহী কমিটির যে বৈঠকটি সেটিতে অংশ নিয়েছেন। এটি খুবই ইতিবাচক দিক আমাদেরকে বলতে হবে এবং আমরা যারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি প্রত্যেক শিক্ষার্থী একই কথা বলেছেন, প্রত্যেক প্যানেল থেকে বিজয়ীরা একই কথা বলেছেন যে তারা আসলে চাইছেন সমন্বিতভাবে কাজ করতে। তাদের আবাসন সংকট থেকে শুরু করে তাদের খাদ্যের মান সহ, তাদের হলগুলোতে ডিসপেন্সারি বা ফার্মেসি স্থাপন সহ নানান রকম যেসব সমস্যাগুলো আছে সবগুলো আসলে তারা তুলে ধরেছেন এবং শিক্ষক যারা আছেন তাদের সঙ্গে অর্থাৎ প্রাধ্যক্ষ যারা আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও বলেছেন যে আসলে নির্বাচনের পর এখন আসলে কে স্বতন্ত্র কে কোন দলের সেটি দেখার কোনো সুযোগ নেই। তারা প্রত্যেকেই হলের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিত্ব করছেন, বিভিন্ন দিকটি দেখছেন। ফলে সমন্বিতভাবে একটি কার্যকর ডাকসু এবং কার্যকর একটি হল সংসদ করার ব্যাপারে প্রত্যেকেই যারা শিক্ষক আছেন তারা এবং যারা নির্বাচিত হয়েছেন তারাও। রেদওয়ান। শাহনাজ রুমা, আপনাকে অনেক ধন্যবাদ। ডাকসু এবং হল সংসদের কার্যকরী সভার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের 2 সহকর্মী। চলে যাচ্ছি পরবর্তী খবরে। তৃতীয় ধাপে 117টি উপজেলায় ভোট গ্রহণকাল। 4টি উপজেলায় ভোট হবে ইভিএম পদ্ধতিতে। সব পদেই একক প্রার্থী থাকায় ভোট হচ্ছে না 6টি উপজেলায়। এই ধাপে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন 32 জন। এরই মধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। রংপুর সদর উপজেলার 47টি কেন্দ্রে ইভিএম সহ প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে। মেহেরপুর সদরে 77টি কেন্দ্রে পাঠানো হচ্ছে ইভিএম সামগ্রী। চুয়াডাঙ্গার 4টি উপজেলার সব কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, বাক্স, কালি ও সিল। চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুর, মানিকগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, গোপালগঞ্জ, শরীয়তপুর, সাতক্ষীরা, গাজীপুর, নরসিংদী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন উপজেলায় পাঠানো হচ্ছে ভোট সরঞ্জাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আনসার, বিজিবির, কোস্টগার্ডের পাশাপাশি প্রতিটি উপজেলায় থাকছেন ম্যাজিস্ট্রেট। নির্বাচনী এলাকায় আজ রাত 12টা থেকে 24 ঘন্টা যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। উপজেলা নির্বাচনের প্রস্তুতির খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন শহীদুল সুমন। সুমন, নির্বাচনের সবশেষ প্রস্তুতির খবর জানতে চাই আপনার কাছে। পঞ্চম উপজেলা নির্বাচনের তৃতীয় দফায় দক্ষিণ চট্টগ্রামের 6টি উপজেলা নির্বাচন হওয়ার কথা থাকলো। আনোয়ারা উপজেলায় কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা বিজয় লাভ করেছে এবং উচ্চ আদালতের নির্দেশে লোহাগাড়া উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। বাকি যে 4টি উপজেলা আছে সেখানে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল ভোট গ্রহণ সকাল 8টায় শুরু হবে এবং বিরতিহীনভাবে 4টা পর্যন্ত চলবে। আমরা আসলে উপজেলাগুলোতে আসলে ঘুরে দেখেছি সকাল থেকে, আমরা দেখেছি এখানে আসলে শান্তিপূর্ণ একটি পরিবেশ বিরাজ করছে। আর উপজেলাগুলো
উপজেলাগুলোতে বিএনপির কোনো প্রার্থী না থাকলেও আওয়ামী লীগের প্রার্থী এবং সেখানকার যারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে তাদের একটা শক্ত অবস্থানের কারণে কিন্তু সেখানে একটি জমজমাট নির্বাচনের আভাস পাওয়া গেছে। আমরা সকাল থেকে রয়েছি বোয়ালখালী উপজেলায়, আমরা এখানে দেখেছি আসলে নির্বাচনী একটি আমেজ বিরাজ করছে ভোটারদের মাঝে। তারা আসলে খুশি আসলে নির্বাচন হওয়ায়। আমরা দেখেছি এখানে মোট 12 জন প্রার্থী রয়েছে, যার মধ্যে 5 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে এবং 7 জন ভাইস চেয়ারম্যান এবং মহিলা চেয়ারম্যান প্রার্থী রয়েছে। আমরা এখন বোয়ালখালী উপজেলা পরিষদ রয়েছে, এখানে সকাল থেকে প্রিজাইডিং অফিসাররা ব্যালট পেপার এবং ভোটার যেটি ব্যালট বক্স রয়েছে সেগুলো নেওয়ার জন্য এখানে সকাল থেকেই তারা উপস্থিত হচ্ছেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে যথাসময়ে উপস্থিত হতে পারেনি বলে আসলে যথাসময়ে সেগুলো আসলে পৌঁছে দেওয়া হয়নি কেন্দ্রগুলোতে। হয়তো কিছুক্ষণের মধ্যেই সেগুলো আসলে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন যে উপজেলা যিনি নির্বাচন কর্মকর্তা রয়েছে এবং তিনি রয়েছেন। আর এখানে মোট কেন্দ্র রয়েছে 77টি আর ভোটার রয়েছে 1,80,000। হয়তো আগামীকালকে একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা করছেন এখানকার ভোটাররা। ঈশ্বর সুমন, আপনাকে ধন্যবাদ। আমরা এবার একটু চলে যেতে চাই বরিশালে, সেখানে রয়েছেন সহকর্মী অপূর্ব। অপু, আমরা চট্টগ্রাম থেকে খবরাখবর জানছিলাম উপজেলা নির্বাচনের, বরিশালের কি অবস্থা, সেখানকার উপজেলার খবরাখবর আমাদের জানাবেন। রেদওয়ান, আপনি জানেন যে আগামীকালকে যে নির্বাচন হচ্ছে এই ধাপে মূলত বরিশালের 9টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল, যদিও বা তার মধ্যে 2টি উপজেলা অর্থাৎ গৌরনদী এবং আগলঝাড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু আসলে সেখানে নির্বাচিত হয়েছেন, যে কারণে সেখানে আগামীকালকে নির্বাচন হচ্ছে না। বাকি যে 7টি উপজেলা নির্বাচন হচ্ছে তার মধ্যে আবার বেশ কিছুগুলোতেই কিন্তু চেয়ারম্যানরাও বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়ার ফলে কার্যত তেমন আসলে নির্বাচনী আমেজটা আসলে বরিশালে এবারে নির্বাচনে দেখা যাচ্ছে না বলে অভিমত প্রকাশ করছে ভোটাররা। তবে হিজলা, বাবুগঞ্জ এবং উজিরপুরে কিন্তু টান উত্তেজনা রয়েছে নির্বাচনে। সেখানে একাধিক আওয়ামী লীগ প্রার্থীদের সাথে তাদের আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী থাকায় একটা টান উত্তেজনা রয়েছে এবং নির্বাচনী আমেজ খুব উৎসব মুখরতা রয়েছে, বেশ কিছু বিচ্ছিন্নতা ঘটনাও রয়েছে। আর আমি এই মুহূর্তে আছি বরিশাল সদর উপজেলা নির্বাচন কার্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আনসার বাহিনী, পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছে, তারা সকাল থেকে একে একে এখান থেকে নির্বাচনের যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো নিয়ে যাচ্ছে। আমরা আপনার সাথে সরাসরি যুক্ত করিয়ে দিব আব্দুল মান্নান, এখানে সহকারী রিটার্নিং অফিসার রয়েছে, তার সাথে আমরা কথা বলবো। আগামীকাল রাত পোহালে নির্বাচন যে হচ্ছে, সার্বিক অবস্থায় আপনাদের প্রস্তুতি কি আছে? কোনো ধরনের কোনো আপনাদের কাছে তথ্য আছে কিনা অপ্রীতিকর কোনো ঘটনা, বা সে ঘটনা এড়াতে আপনাদের কি প্রস্তুতি রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমাদের এরকমের কোনো অভিযোগ আমাদের কাছে নাই এবং সর্বস্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ, আনসার, বিজিপি এবং র্যাব দ্বারা, আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্য দ্বারা এই সমস্ত অপ্রীতিকর ঘটনা যদি ঘটে তাহলে সেটা দেখার জন্য নিয়োগ করা হয়েছে এবং নির্বাচন সুষ্ঠু সুন্দর করার জন্য যা যা প্রস্তুতি নেওয়ার সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ আব্দুল মান্নান, সহকারী রিটার্নিং অফিসার বরিশাল সদর উপজেলা, তিনি যুক্ত হয়েছিলেন। যেমনটি জানিয়েছেন যে আমরা হয়তো আপনার মাধ্যমে, রেদওয়ান আপনার মাধ্যমে হয়তো ছবি দেখাচ্ছি যে নির্বাচনের যে সরঞ্জামিতে রয়েছে এগুলোই এখন আসলে সকাল থেকে এখানে কিন্তু বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যের সাথে সাথে আনসার বাহিনীর সদস্যরা রয়েছে, তারা মূলত কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছে এবং এখানে প্রিজাইডিং অফিসাররাও রয়েছে। সবকিছু মিলে বরিশালের নির্বাচনটি বলা চলে যেটি বলছিলাম যে কার্যত 3টি উপজেলায় অর্থাৎ বাবুগঞ্জ, হিজলা এবং উজিরপুরে, এই 3টিতে মূলত একটি টান উত্তেজনার সাথে সাথে নির্বাচনটি একটি দেখার অপেক্ষায় যে আসলে কতটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে নির্বাচনটি সম্পূর্ণ হয়। তো রেদওয়ান, আমার কাছে এতটুকু বরিশালের উপজেলা নির্বাচনের খবরাখবর। আপনার যদি দ্বিতীয় কোনো প্রশ্ন না থাকে আমার কাছে আপাতত এতটুকু। নিশ্চয়ই অপূর্ব, পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছে ফিরবো। এবার চলে যেতে চাই একটু মানিকগঞ্জে। চট্টগ্রাম এবং বরিশালের পর মানিকগঞ্জে রয়েছেন সহকর্মী আশরাফুল আলম লিটন। সেখানে সর্বশেষ কি অবস্থা, কাল তো ভোট, সব মিলিয়ে জানাবেন আমাদের। রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে তৃতীয় ধাপের এই নির্বাচনে আগামীকাল কিন্তু মানিকগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হবে। তো মানিকগঞ্জের 7টি উপজেলাতে মোট 4টি উপজেলার মধ্যে কিন্তু চেয়ারম্যান পদে কোনো প্রার্থী না থাকার কারণে আওয়ামী লীগের মনোনীত 4 জন প্রার্থী কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তো আর বাকি যে 3টি উপজেলা আছে সেখানে চেয়ারম্যান পদে নির্বাচন হবে এবং বাকি সর্বমোট 7টি উপজেলাতে ভাইস চেয়ারম্যান পদে মোট 49 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 32 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে 3টি উপজেলাতে চেয়ারম্যান পদে মোট 10 জন প্রার্থী কিন্তু কালকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তো আমরা কথা বলেছি নির্বাচন অফিসের সাথে, ওনারা যেটা জানিয়েছেন আমাদেরকে যে নির্বাচনের ভোটের সরঞ্জামাদি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয়ে গেছে। বিকেল 4টা পর্যন্ত কিন্তু বিভিন্ন কেন্দ্রে এগুলো পাঠানো হবে। আর আরেকটি বিষয় আমি যেটা জানাতে চাই আপনাকে, মানিকগঞ্জের নির্বাচনের পরিবেশ কিন্তু এখন পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণভাবেই রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা এখনো পাইনি। আমাকে যেটা জানিয়েছেন পুলিশ সুপার, তিনি যেটা বলেছেন যে মানিকগঞ্জে পুলিশ নির্বাচন দায়িত্ব পালন করবেন পুলিশ, আনসার, র্যাব মিলিয়ে মোট এবং বিজিবি 15 প্লাটুন দিয়ে মোট 8,500 মতো পুলিশ কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে তাদের কার্যক্রম অব্যাহত রাখবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মানিকগঞ্জের এই 7টি উপজেলাতে মোট 489টি ভোট কেন্দ্র রয়েছে। এখানে মোট মানিকগঞ্জের 11,10,695 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে মানিকগঞ্জে নারী ভোটার রয়েছে 5,57,974 জন। তো এই ছিল আমার কাছে নির্বাচনের মানিকগঞ্জের সর্বশেষ খবর। লিটন, আপনাকে অনেক ধন্যবাদ। চট্টগ্রাম, বরিশাল এবং মানিকগঞ্জ থেকে উপজেলা নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের 3 সহকর্মী। ডিবিসি সংবাদে আরো যা থাকছে। এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান, দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। সুবর্ণচরে ধর্ষণ মামলার প্রধান আসামি রুহুল আমিনকে দেয়া জামিন আদেশ প্রত্যাহার করেছে হাইকোর্ট। জামিন নেয়ার ক্ষেত্রে আসামিপক্ষের আইনজীবীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে বিভ্রান্ত করার অভিযোগ ওঠার পর আজ এই আদেশ দেয়া হলো। রুহুল আমিন নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে ধর্ষণের মামলার আসামি। গত সোমবার তাকে জামিন দিয়েছিলেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি SM কুদ্দুসজামানের হাইকোর্ট বেঞ্চ। তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায় জানান, আসামির আইনজীবী রাষ্ট্রপক্ষকে বিভ্রান্ত করেছেন। বিষয়টি রাষ্ট্রপক্ষ আদালতের নজরে আনার পর আদালত তৎপর হয়। এরই প্রেক্ষাপটে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের বিচারকরা আজ চেম্বারে বসে আগের আদেশ প্রত্যাহার করেন। ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। রাজধানীতে জেব্রা ক্রসিং আছে, তবে এর ব্যবহার সম্পর্কে উদাসীন চালক, পথচারী সবাই। নিয়ম মানার ক্ষেত্রে অবহেলার কারণে ডেকে আনছে জীবনঘাতী দুর্ঘটনা। কঠোর আইন প্রয়োগের পাশাপাশি নিয়ম মানার অভ্যাস সড়কে শৃঙ্খলা ফেরাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দৃশ্যমান জেব্রা ক্রসিং, তবে নিয়ম মানছে কজন? রাজধানীর সার্কফোয়ারা মোড়ে কয়েক গজের মধ্যে বেশ কয়েকটি জেব্রা ক্রসিং, অথচ নিয়ম মানছে হাতে গোনা কয়েকজন। নিরাপদ এবং সহজবোধ্য এই পথচিহ্ন সম্পর্কে জানেন সবাই, তবুও নিয়ম মানতে নানা অজুহাত। এদিক দিয়ে পার হওয়া উচিত না, এদিক দিয়ে পার হইতে তো রিস্কের ব্যাপার, মানা উচিত। হ্যাঁ, দুর্ঘটনার জন্য মানা উচিত সবাইকে। যদি আমার 200 টাকা বা 100 টাকা জরিমানার ভয় হতো, আমি সত্যি এখান থেকে আসতাম না। জেব্রা ক্রসিং এখানে আছে, আমরা জেব্রা ক্রসিং ইউজ করতেছি না প্রপারলি। জীবনের ঝুঁকি জেনেও শিশু, বৃদ্ধ, এমনকি সড়ক আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরাও অনেকটা সচেতন হয়ে ভাঙছে নিয়ম। ফাঁকা পেয়েছি তাই আসছে, যদি এখানে গাড়ি রানিং থাকতো তাহলে তো জেব্রা ক্রসিং দিয়ে আসতো। আমিও ভুল করছি, কারণ এইভাবে আসাটা ঠিক হয় না, এই কারণে দুর্ঘটনার শিকার হইতে হয়। পথচারী পারাপারে জেব্রা ক্রসিংয়ে গাড়ি থামার কথা থাকলেও বেশিরভাগ সময় মানা হচ্ছে না সেই নিয়ম। এমনকি জেব্রা ক্রসিংয়ে গাড়ি থামিয়ে তোলা হচ্ছে যাত্রীও। এখানে না নামাইলে সে আমাকে গালাগালি করে, এই পাড়া তুই নামাইলি না কেন? একটু বিশ তো আমাদের সামনে, কিন্তু এরপর যাত্রী যদি গেট খুলে উড়াইতে নামাইতে যায়, এরপরও যাত্রী উঠে। মানুষের সচেতনতার অভাবের কারণে এই দুর্ঘটনাগুলো হয়ে যাচ্ছে। ট্রাফিক পুলিশ সদস্যরাও বলছেন, পথচারীদের নিয়মে আনতে বেগ পেতে হচ্ছে তাদের। আমি যখন সিভিলে চলি, আমার মধ্যে যে সচেতনতা সেটা কিন্তু নাই। যদি বলি যে ভাই আপনি এভাবে পার হচ্ছেন কেন, বলে সরি। তাড়াহুড়ায় অনেক সময় গাড়ির সামনে দিয়ে চলে যায়। সবার সচেতনতা আমরা এখানে কামনা করছি। যদিও সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যদেরই কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। পথচারীদের সচেতনতার বিষয়টা আছে এবং ট্রাফিক আইনকে যথাযথভাবে প্রয়োগ করা যায়, তাহলে আমাদের এই দুর্ঘটনা অনেকটা রোধ করা যাবে। সবশেষ প্রগতি সরণিতে জেব্রা ক্রসিং দিয়ে পার হওয়ার সময় প্রাণ হারান বিওপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। এরপর আবারও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। বরিশালে সড়ক দুর্ঘটনায় বিএম কলেজের শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এদিকে গ্রেপ্তার চালকের মুক্তির দাবিতে বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করেছে বাস শ্রমিকেরা। দুপক্ষ মুখোমুখি অবস্থান নিলে সিটি মেয়রের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে নেয় দুই পক্ষ।
সকালে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে উভয় পক্ষ মুখোমুখি অবস্থান নিয়ে উত্তেজনা তৈরি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে অবস্থান নেয় পুলিশ। পরে ঘটনাস্থলে যান বরিশাল সিটির মেয়র সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের আশ্বাস দিলে কর্মসূচি থেকে সরে যায় শিক্ষার্থীরা। গতকাল সকালে বানারীপাড়ার তেঁতুলতলা এলাকায় বাস ও হিউম্যান হলারের সংঘর্ষে 7 জন নিহত ও 4 জন আহত হয়। জাতীয় প্রেস ক্লাবে চতুর্থ দিনের মতো চলছে নন এমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচি। প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রায় বাধা পেয়ে বৃহস্পতিবার থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন তারা। নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের ব্যানারে চলছে অবস্থান কর্মসূচি। সরকার আশ্বাস দিলেও এমপিও ভুক্তির সুস্পষ্ট অগ্রগতি না থাকায় এই কর্মসূচি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দাবি তুলে ধরতে চান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষকেরা। এমপিও ভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে প্রেস ক্লাবের সামনে। সেখানে আছেন সহকর্মী জুয়েল থিওটোনিয়াস, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। জুয়েল থিওটোনিয়াস, আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে জানতে চাই। রেদওয়ান, একটু আগেও শিক্ষকরা, আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা স্লোগান দিচ্ছিলেন, যে স্লোগান তারা বহু বছর ধরে দিয়ে আসছেন, যে তাদেরকে এমপিওভুক্ত করতে হবে। তাদের যে তথ্য সেটা হচ্ছে যে 5,500-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের যারা নন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আছেন তারা এই দীর্ঘ অনেক বছর ধরে কিন্তু দাবি জানিয়ে আসছেন, আকুতি জানিয়ে আসছেন সরকারের কাছে, রাষ্ট্রের কাছে, তাদের জন্য এমপিওভুক্ত করা হয়। আজকে যেহেতু চতুর্থ দিন এই আন্দোলনের, মানে এই দফার মতো আজকে হচ্ছে চতুর্থ দিন, তারা অবস্থান নিয়েছেন প্রেস ক্লাব থেকে শুরু করে কদম ফোয়ারার মোড় পর্যন্ত। এবং মানে একটাই বিষয় তারা ফোকাস করছেন, সেটি হচ্ছে যে তাদের একটা দফা, একটাই দাবি, তাদেরকে এমপিওভুক্ত করতে হবে এবং সেই আশ্বাসটা পেতে হবে প্রধানমন্ত্রীর কাছ থেকে। তারা চাচ্ছেন প্রধানমন্ত্রী তাদের সাথে দেখা করুক, না প্রধানমন্ত্রী তাদেরকে ডাকুক, তারা যেন দেখা করতে পারে প্রধানমন্ত্রীর সাথে, এবং প্রধানমন্ত্রী যেন তাদেরকে লিখিত আশ্বাস দেয় তাদেরকে এমপিওভুক্ত করা হবে। এর আগ পর্যন্ত কিন্তু তারা মানে যে কোনো অবস্থাতেই এই অবস্থান বা আন্দোলন যাই বলি না কেন, এখান থেকে তারা কোনোভাবেই সরবে না। তো এর পরবর্তীতে কি হবে সেটা তারা পরবর্তী অবস্থা বুঝে নির্ধারণ করে জানাতে পারবে। রেদওয়ান। থিওটোনিয়াস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডিবিসি সংবাদে আরো যা থাকছে। নানা কর্মসূচিতে বাংলাদেশ সহ 193টি দেশে একযোগে পালিত হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে হয়েছে আলোচনা সভা। বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ কমানোর দাবি জানিয়েছেন বক্তারা। এবার দিবসটির প্রতিপাদ্য সূর্য, পৃথিবী ও আবহাওয়া। আলোচকেরা বলেন, আবহাওয়া পরিবর্তনের ফলে ঋতু বৈচিত্র্য যেমন বিলুপ্ত হচ্ছে, তেমনি খরা ও প্রাকৃতিক দুর্যোগ আশঙ্কাজনক হারে বাড়ছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেন, ইতিমধ্যেই দেশের সব উপজেলায় আবহাওয়া অফিস স্থাপন করা হচ্ছে। এরই মধ্যে 35টি উপজেলায় আবহাওয়া যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। ভারতের সঙ্গে নৌপথে বাণিজ্য বাড়াতে রাজশাহীতে হবে আন্তর্জাতিক নৌবন্দর। এজন্য পদ্মা নদীতে নাব্য ফেরাতে বাংলাদেশ ভারতের যৌথ উদ্যোগে শীঘ্রই শুরু হবে ড্রেজিং। তবে এর আগেই সরকারি উদ্যোগে রাজশাহীতে 6 কিলোমিটার এলাকায় শুরু হয়েছে ড্রেজিং কার্যক্রম। তাই এই নৌবন্দরকে ঘিরে নতুন করে আশার সঞ্চার হয়েছে ব্যবসায়ী মহলে। পাকিস্তান আমলেও রাজশাহীতে নৌবন্দর ছিল। ভারতসহ দেশের ঢাকা ও চট্টগ্রামের বড় বড় জাহাজ মালামাল নিয়ে রাজশাহীতে আসত। জাহাজে করেই ঢাকায় যেত রাজশাহীর মিষ্টি আম। তবে ফারাক্কার বাঁধের পর মরাপদ্মায় এখন বর্ষার 3 মাস ছাড়া সারা বছরই বালুচর জেগে থাকে। পদ্মা নদী যদি আগের মতো প্রবাহিত হতে থাকে, এই সমগ্র অঞ্চলের সামাজিক অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে। প্রধানমন্ত্রীর ইচ্ছায় এবার প্রথমবারের মতো পদ্মায় ড্রেজিংয়ের মাধ্যমে নদী খনন শুরু হয়েছে। 57 কোটি টাকায় সোনাইকান্দি থেকে পাঠানপাড়া পর্যন্ত 6 কিলোমিটার এলাকা ড্রেজিং করা হচ্ছে। এতে 26 লাখ ঘনমিটার মাটি খনন করা হবে। টি বাঁধের আপে যেটা পুলিশ লাইন ঘেঁষে প্রবাহিত হচ্ছে, ওইটা ডিফ্লেক্ট হয়ে নদীটা মাঝ বরাবর যাবে এবং ড্রেজিং করে দিলে তখন ওই পরিপূর্ণভাবে নদীটা
নদীর মাঝখান দিয়ে যাবে, যাতে আমাদের এই রাজশাহী এলাকায় কোনো ভাঙন না থাকে। মধ্য জুন পর্যন্ত এই প্রজেক্টে আমরা ড্রেজিং করতে পারবো। এর মধ্যে যদি আমাদের যে টার্গেট যে মাটিটা কাটা সেটা যদি আমরা কমপ্লিট করতে না পারি, সেক্ষেত্রে আমাদের একটু অপেক্ষা করতে হবে। তবে রাজশাহী সিটি মেয়র জানালেন, প্রধানমন্ত্রী রাজশাহীতে একটি আন্তর্জাতিক নৌবন্দর স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছেন। ক্যাপিটাল ড্রেজিংটা হয়ে যদি নাব্যতাটা অন্তত 10 মাস বা 8 মাস ধরে রাখা যায়, তাহলে ভারত থেকে নানা রকম শিল্পের কাঁচামাল নিয়ে এসে রাজশাহীতে শিল্পায়ন করা সম্ভব। যৌথ উদ্যোগে ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে। ব্যবসায়ীরা বলছেন, রাজশাহীতে নদী বন্দর স্থাপন হলে ভারত থেকে সরাসরি নৌপথে কম খরচে কাঁচামাল আনা সম্ভব হবে। র মেটেরিয়ালস আমরা তো বাই রোডে আনতে গেলে অনেক কষ্ট লাগে, তা আমরা যদি র মেটেরিয়ালস পানিপথে নিয়ে আসি তো অনেক অংশে 25% খরচে আমরা আনতে পারবো। আবার যদি এক্সপোর্ট করি আমরা 25%, তাহলে আমরা ঢাকার থেকেও আমরা কস্টিং কমে যাবে আমাদের। নাব্যতা ফেরাতে প্রথমবারের মতো রাজশাহীর পদ্মায় শুরু হয়েছে ড্রেজিং কার্যক্রম। এর মাধ্যমে এখানে একটি নৌবন্দর স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নৌবন্দর স্থাপন হলে শিল্প কলকারখানা স্থাপনের পাশাপাশি এখানকার অর্থনৈতিক অবস্থা বদলে যাবে বলে মনে করছেন এখানকার বাসিন্দারা। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা। সেখানে এখন তারা কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর আজকে যেটা রাব্বানী ভাই বলেছেন যে এ যাবৎকাল 1952 থেকে শুরু করে 90 পর্যন্ত দেশের মানুষের গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের সম্মানে এবং 75-এর 15ই আগস্ট জাতির জনকের সপরিবারে নিহত যারা হয়েছেন, 3রা নভেম্বর জেল হত্যায় যারা নির্মমভাবে নিহত হয়েছিলেন, তাদের স্মরণে আমরা একটি শোক প্রস্তাব প্রথমে গৃহীত হয়েছে এবং তারপরে হচ্ছে প্যানেল আমার যারা বিজয়ী হয়েছে তাদের পরিচিতি সভা ছিল। আর শিক্ষার্থীদের যে বিষয়ে যে আলোচনা হচ্ছে, ক্যাম্পাসে যে এক্সিস্টিং বর্তমানে খুব একটা শিক্ষার্থীদের মানে সমস্যা হচ্ছে যে রিক্সা পাওয়া বা অনেক সময় ভাড়া নিয়ে একটা বিভ্রান্তি হয়, সেজন্য আমরা উদ্যোগ নিয়েছি যে সংকটের ক্ষেত্রে আপনাদের কোনো যে আবাসন সংকট হচ্ছে, আমরা আপাতত যে চাইলেই শতভাগ আবাসন এনশিওর করার মধ্যে সম্ভব না, তবে কৃত্রিমভাবে যেটা আবাসন সংকট রয়েছে যে হলে অছাত্র বহিরাগতরা থাকে, সেই বিষয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে যে সব হলে এসএম হলে ইতিমধ্যে একটি নোটিশ দেওয়া হয়েছে, অন্যান্য হলেও যেন এই ধরনের নোটিশ দেওয়া হয়, যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তারা যেন হল ত্যাগ করে এবং রাজনৈতিক কোনো প্রভাবে নয়, মেধা ও প্রয়োজনের ভিত্তিতে যেন সিট দেওয়া হয়, এটা নিয়ে আলোচনা হয়েছে। না, সেটা তো আমরা অস্বীকার করব না, এই ঘটনাগুলো অহরহ ঘটে। আর আমরা বলেছি যে 28 বছর ডাকসু না থাকার কারণে ছাত্র রাজনীতিতে কিছু অপসংস্কৃতির চর্চা হচ্ছে, সেটা দূর করার জন্যই যে ডাকসু নির্বাচন হয়েছে এবং যারা নির্বাচিত হয়েছেন তারা সবাই মিলে আমরা কাজ করবো, এই বিষয়ে আমরা নীতিগতভাবে সবাই এক এবং আমরা সেই কাজ সামনের দিনগুলোতে আশা করি দৃশ্যমান হবে। আমি চাই, এখানে আপনি বলেছেন যে সিট ভাড়া দেওয়া হয়, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোথাও কখনো ইতিহাসে কোনোদিন সিট ভাড়া দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি না। আপনি বলেছিলেন, সেটা আমি বললাম যে এটা কখনো হয় না। যারা হ্যাঁ বলা হয়েছে তাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, বৈধ মেয়াদ, তাদের ক্ষেত্রে আমরা কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আজকে প্রস্তাবনা নেওয়া হয়েছে যে একটি সকল হলে যেন একটি আপনার নোটিশ দেওয়া হয়, যেন বহিরাগত অসৎ থাকলে তারা যেন নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়, চলে যায়, সেটা হয়েছে। ধন্যবাদ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলছিলেন ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিরা। আমরা এতক্ষণ সেখানে ছিলাম। চলে যাচ্ছি পরবর্তী খবরে। নিষেধাজ্ঞা সত্ত্বেও থেমে নেই জাটকা নিধন। চাঁদপুরে পদ্মা মেঘনায় অবাধে জাটকা ধরছে জেলেরা। লোকবল সংকটের কারণে জাটকা নিধন রোধ করা যাচ্ছে না বলে জানিয়েছে মৎস্য বিভাগ। চাঁদপুরের মেঘনা নদীতে দিনে দুপুরে প্রকাশ্যে এই নদীতে মাছ ধরছে জেলেরা। 2006 সাল থেকে মার্চ এপ্রিল 2 মাস চাঁদপুরের বিস্তীর্ণ 60 কিলোমিটার নদী সীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। এ সময় ইলিশের জাটকা সহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার, কিন্তু সেই নিষেধাজ্ঞা মানছেন না জেলেরা। জেলেরা জানায়, নিষেধাজ্ঞার সময় সরকারের পক্ষ থেকে 4 ধাপে 40 কেজি করে সরকারিভাবে চাল দেওয়ার কথা বলা হয়েছে, তা তারা ঠিকমতো পায় না। ফলে তারা বাধ্য হচ্ছেন নিষেধাজ্ঞা অমান্য করতে। টানাটানি করতেছ নাম করে এই কারণে মানুষের যান জীবন ত্যাগ করে জাল পাইতো চাল 40 কেজি চাল দেওয়ার কথা, চাল মনে করেন 30 কেজি হয় না, পুরা 28 কেজি 25 কেজি 27 কেজি এতটুকুই হয়। বিভিন্ন নেতা ফেতা আছে, সাইডের মানুষের দিয়া দেয়, যারা অরিজিনাল জেলে আছে
তারা কাঠ পায় না, তারা মনে করেন যে এখন কি করব, নিরুপায় এখন নদীতে জাল বাইতে যাইতে হয়। জেলা মৎস্য বিভাগ জানায় অভিযান অব্যাহত থাকলেও লোকবল সংকটের কারণে জাটকা নিধন রোধ সম্ভব হচ্ছে না। তো বিশাল জলরাশি, আমাদের এই জনসম্পদ যা আছে এটা নিয়ে দিনে রাতে আমরা টোটালটা থেকে অকুপাই করতে পারি না। দেখা যায় এক এলাকায় আমরা অবস্থান করতেছি, আরেক এলাকায় জেলেরা অসাধু জেলে নেমে যায়, আর জেলেরা একবার নেমে গেলে তার জালটা সহ উঠাইতে গেলে অনেক টাইম লেগে যায়। তো এই মানে গ্যাপের মধ্যে তারা আমাদের অনেক জেলে মাছ ধরার চেষ্টা করে। অভয়াশ্রম চলাকালে কেউ নদীতে মাছ ধরলে 1 মাস হতে সর্বোচ্চ 1 বছরের সশ্রম কারাদণ্ড এবং 2000 টাকা জরিমানার বিধান রয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। গাইবান্ধার দুর্গম চরাঞ্চল সহ বিদ্যুৎবিহীন এলাকাগুলো এখন সৌর বিদ্যুতের আলোয় ঝলমল। জীবনযাত্রায় লেগেছে আধুনিকতার ছোঁয়া। আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোকে প্রাধান্য দিয়ে প্রতিটি বাড়িতে সরকারিভাবে আলোর ব্যবস্থা করা হচ্ছে। জেলা সদর সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিস্তীর্ণ এলাকা নদীবেষ্টিত চরাঞ্চল। বিদ্যুৎ না থাকায় এতদিন সন্ধ্যার পর পুরো এলাকা ঢেকে যেত অন্ধকারে। এখন সরকারের গ্রামীণ উন্নয়ন কর্মসূচি টিআর ও কাবিখা প্রকল্পের দেয়া সৌরবিদ্যুতের আলোয় বদলে গেছে এসব এলাকার চিত্র। বাড়িতে বাড়িতে রয়েছে সোলার প্যানেল, সেই সাথে অন্ধকার রাস্তায় বসানো হয়েছে অটোমেটিক স্ট্রিট লাইট, যা স্বয়ংক্রিয়ভাবে রাতে জ্বলে এবং দিনে বন্ধ হয়ে যায়। এই মাদ্রাসার ছেলেপেলে যাতায়াত করাতে অন্ধকারে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ল্যাম্পপোস্ট দেওয়ার কারণে এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেয়েছি আমরা। চলাচল করার সুবিধে, স্ক্রিন হয় না এখানে। চরাঞ্চলের এসব মানুষকে নতুন স্বপ্ন দেখাচ্ছে সৌরবিদ্যুৎ। এই আলোয় চলছে ছেলে মেয়েদের পড়াশোনা, টেলিভিশন দেখার পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন কাজ সহজ হয়েছে এই বিদ্যুতের আলোয়। আলোটা আমার ভালো হয়েছে, কাজকর্ম ভালো করতেছি। আমাদের সোলার হয়ে আমি অনেক রাত পর্যন্ত পড়ি। রাস্তায় বাতির ব্যবস্থা করে দেওয়ার পর কমতে শুরু করেছে চুরি ছিনতাইয়ের মতো অপরাধ। যে এলাকাতে আমাদের অতি মাত্রায় বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়, সেই সকল হাট বাজারে আমরা এই সোলার হোম সিস্টেমের মাধ্যমে স্ট্রিট লাইট 296টা বিতরণ করেছি। 2017-18 অর্থ বছরে সরকারি খরচে জেলার 82টি ইউনিয়নে 10,000-এরও বেশি বাড়িতে বসানো হয়েছে সোলার প্যানেল। যে এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছে নাই, দুর্গম চর এলাকায় এই সোলার হোম সিস্টেম এবং সোলার স্ট্রিট লাইট স্থাপন করার কাজ আমরা চালিয়ে যাচ্ছি। যে জনপদকে থমকে দিত সন্ধ্যার অন্ধকার, এখন তা আলোকিত সৌরবিদ্যুতের আলোয়। গ্রামীণ জনপদের উন্নয়নে এরকম উদ্যোগ অব্যাহত থাকুক, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। দেশের বাইরের খবর। ঘূর্ণিঝড় ইদায়ের আঘাতে বিধ্বস্ত আফ্রিকার মোজাম্বিকে কলেরার প্রকোপ দেখা দিয়েছে। গত সপ্তাহে দেশটির বন্দরনগরী বেইরিতে ঘন্টায় 177 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় ইদাই আঘাত হানে। এতে দেশটিতে বন্যা দেখা দেয় কলেরা সহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছে হাজার হাজার মানুষ। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রস এ তথ্য জানিয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ইদায়ের আঘাতে মোজাম্বিক, জিম্বাবুয়ে ও মালাবিতে মৃতের সংখ্যা বেড়ে 557 জনে দাঁড়িয়েছে। বেশিরভাগ এলাকা প্লাবিত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কিছু এলাকায় ত্রাণ সরবরাহ করলেও অনেক এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছতে তাদের হিমশিম খেতে হচ্ছে। ফলে বন্যার কারণে বিশুদ্ধ খাওয়ার পানির অভাবে এসব এলাকায় কলেরা মহামারী আকারে দেখা দিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইমরান খান এক টুইট বার্তায় একথা জানিয়েছেন। ইমরান খান বলেছেন, পাকিস্তান দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা বার্তা পেয়েছেন তিনি। ইমরান খান আরও বলেন, টুইটে মোদী তাকে সন্ত্রাস ও হিংসার পরিবেশ থেকে উপমহাদেশকে গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, উন্নত ও প্রগতিশীল অঞ্চল করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি। এদিকে শুক্রবার নয়াদিল্লিতে পাকিস্তান দূতাবাসে পাকিস্তান দিবস অনুষ্ঠান বর্জন করেছে ভারত সরকার। ওই অনুষ্ঠানে কাশ্মীরি স্বাধীনতাকামীদের আমন্ত্রণ জানানো এ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। সংবাদে এই ছিল এখনকার মতো। এরপর 3টার সংবাদ নিয়ে আসছেন নিকিতা নন্দিনী। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।